নির্ভরশীলতা আমি যে টপিকটা পড়াইছি এই টপিকটা বাদ দেবো, ওখানে বাদ দিয়ে এটা পড়বা। এটা হচ্ছে আমি কালকে রেমন চ্যাং এর বই থেকে, এটা রেমন চ্যাং যেটা বলছে সেটা হচ্ছে যে দেখো ল্যাটিস এনথালপি ইজ প্রপোর্শনাল টু, এটা হচ্ছে কেস 1, এটা মনে রাখবা, ল্যাটিস এনথালপি ইজ প্রপোর্শনাল টু 1/সাইজ। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপে 1/সাইজ। ফর এক্সাম্পল, যদি আমি সোডিয়াম ক্লোরাইড নেই আর পটাশিয়াম ক্লোরাইড নেই, সেক্ষেত্রে ল্যাটিস এনথালপি এর বেশি হবে, কিন্তু গুহর বইয়ে এর বেশি দেয়া আছে। গুহর বই কি করছে আমি নিজেও জানি না, আমি পরে পড়ালেখা করলাম অনেক। এইখানে দেয়া আছে ল্যাটিস এনথালপি বেশি, কিন্তু হবে এটার বেশি। গুহর বই পুরাটাই ভুল। ঠিক আছে, আর কেস 2 দেখো, বাদ বাকিগুলো সবই ঠিক আছে। কেস 2 হচ্ছে ল্যাটিস এনথালপি is proportional to the charge. Lattice enthalpy is proportional to charge. মনে করো অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। একটু বোঝার চেষ্টা করবো, এটা আমি কালকে খুবই সার্চ করছি। আমি এটা চাইলেই আপনাকে দিয়ে দিতে পারতাম প্রমাণ সহ, কিন্তু আমি চাইলে স্কিপও করতে পারতাম, কিন্তু দেখলাম যে না, এটা পুরাটাই ভুল দিছে তারা। কারণ এই ব্যাখ্যা অনেক জায়গায় অনেক প্রকারের আছে, আমি 3টা বই দেখছি কালকে। হ্যাঁ, আর সোডিয়াম ফ্লোরাইড তো দেখাও, যার চার্জ বেশি, আবারও বলি, যার চার্জ বেশি তার ল্যাটিস এনথালপিটা বেশি, এরকম। আচ্ছা, যদি দেখেন যে আরেকটা কেস 3, এটা ইম্পর্টেন্ট, এই 3টা কেস পড়বেন জাস্ট। ল্যাটিস এনথালপির নির্ভরশীলতাটা পুরোটা কেটে দিবেন, পুরোটা কেটে দিয়ে এই 3টা লিখে নেবেন। চার্জ গ্রেটার দেন সাইজ। তাহলে দেখেন, যদি আপনি দেখেন যে চার্জ গ্রেটার দেন সাইজ, সাপোজ মনে করেন যে সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দেখেন এই জায়গায় দেখবেন চার্জটাকে আমি বেশি প্রাধান্য দিব, এটা মনে রাখবেন, চার্জটাকে আমি এখানে বেশি প্রাধান্য দিব সাইজের থেকে। তাহলে এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করবেন, এই জায়গাটাতে হচ্ছে +1 আর এই জায়গাটাতে হচ্ছে +2, তার মানে এটা হবে বেশি চার্জেরটাতে। ঠিক আছে, তো এই 3টা কেস আপনি ল্যাটিস এনথালপিটা লিখে নেবেন। বাকি যেটা আছে ওটা লিখে রাখবেন গুহর বই। ঠিক আছে, ওটা লিখে রাখবেন গুহ স্যারের বই, গুহ স্যারের বই, এটা ফল্ট দেয়া আছে, ফল্ট লিখে রাখবেন, ওটা সাইডে লিখে রাখবেন ফল্ট। ওকে, গুহ স্যারের বই সাইডে লিখে রাখবেন ফল্ট, FAULT। এই বোঝা গেছে? আহনাব তাহমিদ, দীপ্তি, এরা বুঝতে পারছিস যে কোনটা ফল্ট? একটু বোঝার চেষ্টা করবি, ওখানে ফল্ট দেয়া আছে, চলে আয়, ওখানে ফল্ট দেয়া আছে। হ্যাঁ, এটা একটু ভালো মতো বুঝবি, এটুকু বুঝতে পারলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় ওই জায়গায় ফল্ট লিখবি, আর এইটা লিখবি হচ্ছে রেমন চ্যাং, এটা হচ্ছে বাইরে রাইটারের বই, এবং এটা আমরা মোটামুটি ইয়েতেও এই জিনিসটা কভার করছে। চলে, অজৈব লবণের পানিতে দ্রবীভূত হওয়া, লেখো অজৈব লবণের পানিতে দ্রবীভূত হওয়া, অজৈব লবণের পানিতে দ্রবীভূত হওয়া। এইটার পরে আমরা হচ্ছে কিছু ম্যাথ করব, ম্যাথ করার পর আমাদের এই চ্যাপ্টার শেষ মোটামুটি। আমরা এখন শুধু আয়ন শনাক্তকরণ পড়াটা বাকি আছে ইম্পর্টেন্টের মধ্যে। দেখেন, অজৈব লবণে যদি আমি পানিতে দ্রবীভূত হওয়া, ভালো করে লিখবেন NO3-, খুবই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। NO3-, এই লবণগুলা পানিতে অনেক দ্রবীভূত, পানিতে অতি মাত্রায় দ্রবীভূত, মানে নাইট্রেট লবণ কি পানিতে অতিমাত্রায় দ্রবণীয়। দ্যাটস ইট, শেষ। এরপরে চলে আসুন SO4 সালফেট লবণ। এই যারা যারা বুঝতেছো না, কারণ ওই যে জান্নাতি আমাকে ইয়ে করতে, তোমার বলছে যে তাড়াতাড়ি পড়াইতে হবে, তাড়াতাড়ি পড়াচ্ছি। দেখো, কিছু লবণ আছে পানিতে দ্রবণীয়, আবার কিছু লবণ
এইটার কয়েকটা লবণ অদ্রবণীয় দেখো, বেরিয়াম সালফেট অদ্রবণীয়, এগুলা কিন্তু লেড সালফেট অদ্রবণীয়, তারপরে স্ট্রনসিয়াম সালফেট অদ্রবণীয়। এই তিনটা হচ্ছে অদ্রবণীয়, সালফেটের অদ্রবণীয়। ভালো করে লিখে নিবা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। বেরিয়াম দেখো সালফেট লবণের ক্ষেত্রে এটা মনে রাখবা, বাবা আমি লেলিনের সাথে চা খাবো স্ট্র দিয়ে। বাবা আমি লেলিনের সাথে চা খাবো স্ট্র দিয়ে, বাবা হচ্ছে বেরিয়াম সালফেট, লেলিনের সাথে মানে লেড, আর স্ট্র দিয়ে মানে স্ট্রনসিয়াম সালফেট, চা খাবো স্ট্র দিয়ে, তার মানে এটা অদ্রবণীয় লবণ। কিছু কিছু লবণ আছে পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়, যেমন দেখো ক্যালসিয়াম সালফেট পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়, ঠিক আছে। মার্কারি সালফেট, মার্কারির বেশিরভাগ লবণই পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয় হয় অথবা অদ্রবণীয় হয়। সিলভার সালফেট, সিলভারেরও সেম, এরা হচ্ছে অল্প মাত্রায় দ্রবণীয়, স্বল্প দ্রবণীয়, দ্রবণীয়। ঠান্ডা মাথায় বুঝবেন, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ। এর পরের দিকে চলে আসবেন বাইসালফেট, HSO4 মাইনাস, এগুলা পানিতে অতিমাত্রায় দ্রবণীয়, পানিতে অতিমাত্রায় দ্রবণীয়, পানিতে অতিমাত্রায় দ্রবণীয়। দেখেন আমি যা পড়াচ্ছি আপনি এর বাইরে কোনো কোশ্চিন পাবে না, আপনি রয়্যাল গাইড কিনবেন, রয়্যাল গাইডে দেখবেন এই জিনিসগুলো সবই আছে। ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, থায়োসায়ানাইড, এই থায়োসায়ানাইড ভালো করে বুঝবেন, থায়োসায়ানাইড, ঠিক আছে। দেখেন তো থায়োসায়ানেট, ঠিক আছে। তো এই জিনিসটা একটু ভালো মতো বুঝবেন, এসিএন মাইনাস, থায়োসায়ানেট আয়ন, এটার নাম হচ্ছে থায়োসায়ানেট আয়ন, থায়োসায়ানেট আয়ন। এই থায়োসায়ানেট আয়নগুলা ভালো করে বুঝবেন, এই থায়োসায়ানেট আয়নগুলোর মধ্যে ক্লোরাইড ব্রোমাইড সব কিছু দেখবেন সিলভারের, সিলভারের হ্যালাইড, কিছু কিছু আছে অদ্রবণীয়, ঠিক আছে। দেখেন সিলভারের, আমি বলছিলাম না সিলভারের লবণগুলো বেশিরভাগ অদ্রবণীয়, এটা মনে রাখবেন। সিলভারের হ্যালাইড, মার্কারির হ্যালাইড, ভালো করে বুঝবেন, সিলভারের হ্যালাইড, মার্কারি হ্যালাইড Hg2X2, লেড হ্যালাইড, লেডেরও হ্যালাইড, লেডেরও বেশিরভাগ লবণগুলো দেখবেন যে ইয়ে হয় না, মার্কারি আয়োডাইড, ঠিক আছে, মার্কারি আয়োডাইড। তো দেখা যায় একটা হচ্ছে মার্কিউরাস, একটা হচ্ছে মার্কিউরিক, ভালো করে বুঝবেন, এটা হচ্ছে মার্কিউরিক, এটা হচ্ছে মার্কিউরাস, ঠিক আছে নাকি এটা দুই, এটা আস এটা ইক, দেখো এটা হচ্ছে মার্কিউরিক, এইটা, ঠিক আছে, ভালো করে বুঝবা। মার্কিউরিক এবং আস, এই দুইটা ভালো মতো বুঝতে হবে কোনটা মার্কিউরাস এবং কোনটা মার্কিউরিক ক্লোরাইড। মার্কিউরিক যেটা আয়োডাইড, ঠিক আছে, একটু বুঝবেন। দেখো মার্কিউরি 2 ক্লোরাইড আছে আর মার্কিউরি তোমার হচ্ছে 1 ক্লোরাইড আছে, এটা হচ্ছে মার্কিউরি 2 ক্লোরাইড, এটা ভালো করে বুঝবা। মার্কিউরি 2 আয়োডাইড, মার্কিউরি 2 আয়োডাইড, আর এটা কি মার্কিউরি 2 আয়োডাইড, ভালো করে বুঝো। আর এটা হচ্ছে মার্কিউরাস, আর এটা মার্কিউরিক।
তাহলে মার্কিউরিকের মধ্যে শুধুমাত্র আয়োডাইড লবণটা, ভালো করে বুঝবা, মার্কিউরিকের মধ্যে শুধুমাত্র আয়োডাইড লবণটা হচ্ছে অদ্রবণীয়, এই কয়েকটা লবণ হচ্ছে অদ্রবণীয়। অদ্রবণীয়, ঠান্ডা মাথায় বুঝো। দেখো আঁশ যেটা আছে, আঁশের সবগুলা, মার্কিউরাসে বেশিরভাগ লবণগুলো হয় অদ্রবণীয়, তার মধ্যে মার্কিউরিক যে আছে, মার্কিউরিকে শুধু আয়োডাইডটা, মার্কিউরাস আঁশযুক্ত যৌগে শুধুমাত্র এইটা অদ্রবণীয়, বাকিগুলা হচ্ছে, আর মার্কিউরিকের হচ্ছে শুধুমাত্র একটা লবণ অদ্রবণীয়, বাকিগুলা সবাই দ্রবণীয়। তবে লেড হ্যালাইড আছে না, লেড হ্যালাইডের সবগুলাই হচ্ছে অদ্রবণীয়, তবে লেড ক্লোরাইডের ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করবা, তবে মনে রাখবা, তবে লেড ক্লোরাইড গরম পানিতে দ্রবণীয়। আমি কি বুঝাইতে পারছি? 4জন ক্লাস করতেছেন, খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমি কি বুঝাতে পারছি? লেড ক্লোরাইড গরম পানিতে দ্রবণীয়, এটা কি আমি বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা বলেন, সব ক্লিয়ার কিনা বলেন। আমি আবারও বলি, কোনটা মার্কিউরাস কোনটা মার্কিউরিক এই জিনিসগুলো ভালো মতো বুঝবেন। মার্কিউরাস হ্যালাইড যেটা, মার্কিউরাস হ্যালাইড যেটা, সেই মার্কিউরাস হ্যালাইডটা আপনার অবশ্যই এটা, আর কোনটা থায়োসায়ানেট আয়ন এগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে কিনা বলেন? আমার কথা বুঝলে তাতেই আপনি মনে করেন যে এগুলো পড়া হয়ে গেছে। ঠিক আছে, এখন চলে আসি কার্বনেট, সালফাইড, এটা সালফাইড, কার্বনেট, সালফাইড, ফসফেট, ফসফেট লেখেন, এগুলা লিখতে রাখেন। দেখেন এইটা হচ্ছে বোরেট, ঠান্ডা মাথায় দেখবেন, এটার নাম হচ্ছে বোরেট। এটা ভালো করে বুঝবেন, হ্যাঁ, যে কোনগুলো আমি কি বলতেছি। দেখেন ফসফেট, বোরেট, SO4 3-, এটার নাম কি বলেন দেখি? এটার নাম কি? SO4 3-, বলেন এটার নাম কি? ওই কমেন্ট করেন, কমেন্ট করেন। এটার নাম হচ্ছে আর্সেনেট আয়ন। কমেন্ট করেন, কমেন্ট করেন, আমি কমেন্টের দিকেই তাকায় থাকি। এটার নাম হচ্ছে আর্সেনেট। দেখেন আর্সেনেট, ASO3 3-, এইটার নাম কি বলেন তো? এটা এটা আপনাদের পারার কথা। ASO3 3-, বলেন। আর্সেনেট, তাহলে এটা কি হবে? এটা কি আর্সেনেট? তাহলে এটা অবশ্যই হবে আর্সেনাইট। আর্সেনাইট। দেখেন এই আয়নগুলা ভালো করে বুঝবেন, এই আয়নগুলা SiO3 2-, এটার নাম কি বলেন? SiO3 2-, বলেন বলেন তাড়াতাড়ি বলেন। কই? বলেন SiO3 2- এর নাম কি? এটার নাম হচ্ছে সিলিকেট। এটার নাম কি? সিলিকেট। কথা বুঝছেন? সিলিকন ট্রাইঅক্সাইড না, এটা সিলিকেট। সিলিকেট আয়ন, এই যে সিলিকেট, এই যে 2- আয়ন, এগুলা সব আয়ন। আচ্ছা, এই সকল আয়নের দেখবা যে এই যে এই আয়নগুলো আছে, এগুলার কিছু কিছু লবণ পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, কি কি লবণ দেখেন? সোডিয়াম, পটাশিয়াম আর অ্যামোনিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম ব্যতীত এই যে এই তিনটা। সোনাকে এভাবে দেখো, সোনাকে সোনা বলো, সোনাকে সোনা বলো। সোনা সোডিয়াম, কে পটাশিয়াম, সোনা অ্যামোনিয়াম, দুর্দশ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নাহলে এইভাবে লেখো, আমি কে সোনা, সোনা আমি তোমার কে, এভাবে লেখো, সোনা আমি তোমার কে। এটা একটা নতুন মুভি বের করবো আমি, আমি তোমার কে। আমি তোমার কে, বলো তো কে আমরা?
সোনা, সোনা, সোডিয়াম। আমি তোমার কে, আমি অ্যামোনিয়াম, NH4 প্লাস, NH4 প্লাস, NH4 প্লাস। আমি তোমার কে, কেতে কে, কেতে কে, পটাশিয়াম, কেতে কে, পটাশিয়াম। সোনা আমি তোমার কে। এই সকল লবণ ব্যতীত, ভালো করে বুঝবা, এই সকল ব্যতীত সকল কার্বনেট, সালফাইড, আর্সেনাইড, আর্সিনেট, সিলিকেট পানিতে অদ্রবণীয়। এদের লবণগুলা হচ্ছে পানিতে দ্রবণীয়। ঠিক আছে। শব্দ হচ্ছে না উপরে? ছাদে মনে হচ্ছে ভাঙে দিচ্ছে কেউ। সিপার থাকলে তো যাইতাম। ওরকমই তো আমারও মনে হচ্ছে। এটা সে কি জানি, সিপার থাকলে এখন যাবো যাবো নাকি? এটা আরসি নেট হবে, হ্যাঁ, এটা আরসি নেট আয়ন। দেখো কি যে শব্দ হচ্ছে আল্লাহ জানে। দেখো, সোনা আমি তোমার কে, এটা হচ্ছে পানিতে দ্রবণীয়, ভালো করে বুঝবো। এটা হচ্ছে আমার পানিতে দ্রবণীয় আয়ন, ঠিক আছে। সোডিয়াম, পটাশিয়াম এবং অ্যামোনিয়াম, ভালো করে বুঝো। সোডিয়াম, পটাশিয়াম এবং অ্যামোনিয়াম এই কয়েকটা লবণের কার্বনেট, সালফেট, তারপরে ফসফেট, বোরেট, আর্সিনেট, আর্সেনেট, সিলিকেট, এই যে আয়নগুলা, এগুলা হচ্ছে এই সিলিকেট পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। এই তিনটা লবণের পানিতে দ্রবণীয়। হ্যাঁ, এগুলা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এগুলা কোনোদিন মনে করছো? এমসিকিউ এর জন্যই তো আমাদের বেশি পড়তে হয়। সালফাইড আয়ন, এটার নাম হচ্ছে সালফাইড আয়ন। সালফাইড, ড, সালফাইড, সালফাইড, ড, এটা একটু বুঝবেন, খুবই ইম্পর্টেন্ট এগুলা। এগুলা পরীক্ষায় বারবার পরীক্ষায় আসে। এই জন্য তো এমসিকিউ তে ধরা খায়, কারণ এমসিকিউ এর মতো কেউ পড়ায় না। সেম ভাবে এটাও মনে রাখবা, সোনা আমি তোমার কে, সোনা আমি তোমার কে, নতুন মুভি ডিরেক্টেড বাই মি। ওই যে যেগুলো দেখাইলাম সিকিউ ঘুরে ফিরে, ওই যে দ্রাব্যতার আরো কিছু ম্যাথ শিখাবো ওগুলাই। দেখো, সোনা আমি তোমার কে, ওই তো একই জিনিস। অ্যামোনিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামের সালফাইড ব্যতীত, এগুলা ব্যতীত পানিতে অদ্রবণীয়, সবগুলা পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, সবগুলা পানিতে কি অদ্রবণীয়। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, চলে আসো। ক্রোমেট, CrO4 2 মাইনাস, CrO4 2 মাইনাস। ক্রোমেট, দেখেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম, নিকেল, অ্যামোনিয়াম, এদের ক্রোমেট লবণটা পানিতে দ্রবণীয়। এদের ক্রোমেট লবণ পানিতে দ্রবণীয়। ঠিক আছে।
ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসো NO2 মাইনাস ডাইক্রোমেট Cr2O7 2 মাইনাস MnO4 মাইনাস ClO3 মাইনাস ClO4 মাইনাস। এগুলার দেখবা যে এদের অধিকাংশ লবণ পানিতে দ্রবণীয়, বাট KClO3 এদের সকল লবণ পানিতে দ্রবণীয়, এটা স্বল্প দ্রবণীয়, জাস্ট এটা মনে রাখলেই স্বল্প দ্রবণীয়। এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম KClO4। KClO4 এটা, ঠিক আছে? এই জিনিসটা পড়বেন ভালো মতো। অ্যাসিটেট আয়ন CH3, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমি যেগুলো দাগাই দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট, এই যে যেগুলো গোল করে দিচ্ছি এটা পড়বেন। তারপরে সালফাইড তারপরে আপনি এটা পড়বেন, সালফাইড লবণটা পড়বেন। এর পরের দিকে পড়বেন এটা পড়বেন ভালো মতো, ঠিক আছে? এই যে এটা পড়বেন ভালো মতো, এই যে এটা পড়বেন ভালো মতো, এই জিনিসগুলো খুবই ভালো মতো পড়বেন। যেগুলো বলে দিচ্ছি এগুলো পরীক্ষায় আসবে। হ্যাঁ, দেখেন অ্যাসিটেট আয়ন, এর শুধুমাত্র সিলভারের বেশিরভাগ লবণ দেখা যায় যে পানিতে অদ্রবণীয় অবস্থায় থাকে, তেমনি ভাবে সিলভার অ্যাসিটেট CH3 COOG, ঠিক আছে? ভিন্ন সকল ইথানয়েড বা অ্যাসিটেট লবণ পানিতে দ্রবণীয়, এইটা বাদে সকল লবণ পানিতে দ্রবণীয়, সকল অ্যাসিটেট লবণ পানিতে, সকল লবণ পানিতে দ্রবণীয়। এটা একটু ভালো মতো পড়বেন। এর পরের দিকে চলে আসি। এরপরে অ্যাসিটেট করছেন, তারপরে দেখেন যে O2 মাইনাস আর OH মাইনাস, অক্সাইড এবং হাইড্রোক্সাইড। বেশিরভাগ অক্সাইড এবং হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এরা পানিতে বেশিরভাগ গুলা অদ্রবণীয়। ব্যতিক্রম কি কি? ব্যতিক্রম গুলো দেখেন, ব্যতিক্রম গুলো আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আবার এগুলা হচ্ছে দ্রবণীয়, আবার অল্প দ্রবণীয় কিছু কিছু আছে, অল্প দ্রবণীয় কিছু কিছু আছে, সেটা হচ্ছে দেখবেন বেরিয়াম হাইড্রোক্সাইড, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এরা স্বল্প দ্রবণীয় বা অল্প মাত্রায় দ্রবণীয়, এটা ইম্পর্টেন্ট। যেগুলা বলতেছি এগুলা খুবই ইম্পর্টেন্ট, আপনি যদি এগুলা করতে চান তাহলে আপনাকে এটা করতে হবে, ঠিক আছে? এটা দেখবেন খুবই ইম্পর্টেন্ট। তাহলে বুঝছেন কথাটা? এটা অল্প মাত্রায় দ্রবণীয়। তাহলে অল্প দ্রবণীয় কোনটা, পানিতে অদ্রবণীয় কোনটা? তাহলে দেখেন আমি পানিতে অদ্রবণীয় কিছু কিছু লবণ আছে, দেখেন অক্সাইড হাইড্রোক্সাইড, অক্সাইড হাইড্রোক্সাইড। তারপরে দেখেন পানিতে অদ্রবণীয় একদম। তারপরে দেখেন এই যে কার্বনেটের বেশিরভাগ লবণ পানিতে অদ্রবণীয়, সালফাইডের বেশিরভাগ লবণ পানিতে অদ্রবণীয়, ফসফেটের আপনার, এটা কিন্তু সালফাইড, সালফেট না, এটা হচ্ছে সালফাইড। বলছেন সালফাইটের বেশিরভাগ লবণ পানিতে অদ্রবণীয়, ঠিক আছে? এই যে অদ্রবণীয় লবণগুলা, এই অদ্রবণীয় লবণগুলা একটু ভালো মতো মনে রাখবেন, তাতেই দেখবেন আপনি এখান থেকে 2 মার্ক কমন পেয়ে গেছেন অথবা 1 মার্ক কমন পেয়ে গেছেন। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে। চলে আসেন আমরা কিছু কিছু ম্যাথ করবো এখন। আমরা অনেক ম্যাথ গুলো স্কিপ করে গেছিলাম, এখন আমরা কিছু কিছু ম্যাথ করবো। চলে আসেন দ্রাব্যতার ম্যাথ, চলে আসেন দ্রাব্যতার ম্যাথ। চলে আসেন দ্রাব্যতার ম্যাথ।
এইটুকু বোঝা গেছে সবার না? চলে আসেন দ্রাব্যতা রিলেটেড ম্যাথ। দ্রাব্যতা রিলেটেড কিছু কিছু ম্যাথ আমি অলরেডি দেখাইছিলাম আপনাদের, এই দ্রাব্যতা রিলেটেড কিছু কিছু ম্যাথ দেখাইছিলাম। এরপরও আমি একটু রিক্যাপ করব, কিছু কিছু জিনিস আপনাকে জানতে হবে, কিছু কিছু জিনিস আবার একটু পেঁচানো আছে। পিএইচ এর সাথে দ্রাব্যতা ডিরেক্টলি কয়েকটা জিনিসের ম্যাথ আপনি দেখতে পাবেন, তার মধ্যে ডিরেক্টলি দ্রাব্যতা নির্ণয় করা যায়, দ্রাব্যতা নির্ণয় করা যায় এই টাইপের ম্যাথ আপনি বের করতে পারবেন। ঠিক আছে, দ্রাব্যতা নির্ণয় করা যায় ডিরেক্টলি, দ্রাব্যতা কেএসপি দিয়ে আসে দ্রাব্যতা নির্ণয় করো, এই টাইপের ম্যাথগুলা আপনি ইজিলি করতে পারবেন। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলা ইজিলি করতে পারবেন। আচ্ছা, সাপোজ মনে করেন একটা আমি ম্যাথ দেখাই যে এখানে কোনো অদক্ষেপ পড়বে কিনা। ঠিক আছে, দ্রাব্যতা রিলেটেড কিছু কিছু আলাদা ম্যাথ, এগুলা কিন্তু পুরাটাই আলাদা কনসেপ্টের ম্যাথ, ভালো করে বুঝবেন। দুইটা পাত্র দেয়া আছে, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। দুইটা পাত্র দেয়া আছে, আমাদের এই অধ্যায়টা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর 2-3টা ক্লাসেই শেষ করে দেবো। দুইটা পাত্র দেয়া আছে, আবিদুর রহমান মনে ঘুরতে আসছিল, কি করাচ্ছে দেখি। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 ml, এইখানে ঘনমাত্রা দেয়া আছে 4 × 10⁻³ m বেরিয়াম নাইট্রেট। আবার এই জায়গাটাতে বলা আছে 25 ml, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 600 ml, 600 ml 8 × 10⁻³ m সোডিয়াম সালফেট, এটা দেয়া আছে। খুব ঠান্ডা মাথায় এবং পোলাইটলি বোঝার চেষ্টা করবেন। প্রথম কথা, এখানে প্রশ্নটা করছে যে উদ্দীপকের দুটিকে মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কিনা। ভালো করে বুঝেন, উদ্দীপকের দুইটাকে মিশ্রণ করলে অদক্ষেপ পড়বে কিনা। পড়বে কিনা, এটা খুবই সহজ। এবং এই জায়গায় আমার বেরিয়াম সালফেটের কেএসপি দেয়া আছে, কেএসপি দেয়া আছে হচ্ছে 1.1 × 10⁻⁻10। এটা আপনি জানেন, খুবই সহজভাবে আপনি এটা জানেন, খুবই ভালো কথা। এখন দেখেন, তাহলে আপনি কি করবেন, দেখেন কয়েকটা টাইপের ম্যাথ দেখাবো আমি এখন, কারণ ওই ম্যাথগুলো আমি করাইছি, আরো কিছু ম্যাথ আমি দেখতে পাইছি যে এই ম্যাথগুলো আমার দরকার, ম্যাথগুলো এই জন্য আমার লাগবে। ঠিক আছে, এখন চলে আসেন যে যদি আমি এই জায়গায় রিয়াকশন করি যে বেরিয়াম নাইট্রেট প্লাস সোডিয়াম সালফেট, এই দুইটা রিয়াকশন করলে আমার আসবে হচ্ছে আপনার রিয়াকশনে আসবে কি কি, আমার বেরিয়াম সালফেট প্লাস হচ্ছে সোডিয়াম নাইট্রেট। দেন আমি এখানে সমতা করব, প্রত্যেকটা জিনিস সমতা করবেন, মানে আপনি ম্যাথ করার সময় প্রত্যেকটা জিনিস সমতা করবেন। আমি আপনাকে এর আগেও বলছি যে এখানে কয়েকটা প্রসেস দেখেন, এইটার রিয়াকশনের আগে ঘনমাত্রা এবং দেয়া আছে, ভালো করে বুঝেন, এটা হচ্ছে রিয়াকশনের আগে। ভালো করে বুঝবেন এই জায়গাটা, রিয়াকশনের আগে ঘনমাত্রা দেয়া আছে আমার কত, আমি যেটা এর আগে করাইছিলাম একই প্রসেস, আপনি একই প্রসেসে করবেন, ভালো করে বুঝবেন। আমি যেটা করাইছি সেটা সেম প্রসেস, একই প্রসেসে আপনাকে এটা আগাইতে হবে, একই প্রসেসে যদি আগান তাহলে আপনি এটা পারবেন, আর নাহলে পারবেন না। তাহলে মিশ্রণের আগে
আপনি জানেন এই জায়গাটাতে আমার বেরিয়াম সালফেটের কেএসপি দেয়া আছে, তার মানে আমার এখানে বেরিয়ামের ঘনমাত্রাটা লাগবে আর SO4 এর ঘনমাত্রাটা লাগবে। আপনি বেরিয়াম নাইট্রেট থেকে আপনি বেরিয়াম সালফেট বেরিয়ামের ঘনমাত্রা বার করবেন, সোডিয়াম সালফেট থেকে আপনি সোডিয়ামের ঘনমাত্রা বের করবেন, ঠিক আছে? সোডিয়াম সালফেট থেকে আপনি সোডিয়ামের ঘনমাত্রাটা কি করবেন, বার করবেন, ঠিক আছে? এই জিনিসটা বুঝবেন, ভালো মতো বুঝবেন। তো এখন দেখেন তাহলে রিয়াকশনের আগে আমার বেরিয়াম 2+ এর জন্য প্রাথমিক ঘনমাত্রা ছিল S1 is equal to 4 into 10 to the power minus 3। তাহলে এখানে বেরিয়ামের জন্য V1 এর মান কত ছিল, এখানে 200 ml ছিল। খুবই ভালো, 200 ml টাকে আমি লিটারে বানায় নিব, বা আপনি V1S1 দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। আবার রিয়াকশনের পরে, এই যে মিশ্রণের পরে, রিয়াকশন তো বাদ দেন, মিশ্রণের পরে S2 এর মান আপনি জানেন না, কিন্তু V2 এর মান আপনি কিন্তু ঠিকই জানেন। V2 এর মান হচ্ছে এই দুইটা যোগফল, 200 প্লাস হচ্ছে 600, তার মানে হচ্ছে 200 প্লাস 600 ইকুয়াল টু 800 ml। তাহলে বেরিয়াম নাইট্রেটের জন্য বেরিয়ামের ঘনমাত্রা কিভাবে বের করবেন? V1S1 ইকুয়াল টু কত? V2S2। V1S1 ইকুয়াল টু কত? V2S2। ক্লিয়ার? তার মানে এখান থেকে আপনি S2 এর মানটা বের করবেন। S2 এর মানটা বের করেন তো কত আসে? V1 এর মান হচ্ছে 200 ইন্টু S1 এর মান হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর এইখানে মান হচ্ছে V2 এর মান হচ্ছে 800। 4 কাটলে তাহলে আসবে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা আসবে আমার এখানে, বুঝতে পারছেন? এটা আসবে আমার S2 এর মান। সেম ভাবে দেখেন, আপনি প্রত্যেকটা ম্যাথ, যদি এটা কিন্তু ভুয়া স্যারের বইয়ের ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ আপনি সেম নিয়মে করতে পারবেন। এই জন্য আমার পড়াইতে দেরি হয়। আপনাকে আমি শিখাচ্ছি, আমি এখানে কোনো আপনাকে মুখস্থ করাচ্ছি না। আচ্ছা, সেম ভাবে এটা কিন্তু রিয়াকশনের আগে তোমার বেরিয়াম নাইট্রেটের জন্য। সেম ভাবে আমি রিয়াকশনের পর যদি সোডিয়াম সালফেটের জন্য করি, সেম ভাবে আপনি ডেটাগুলো লিখবেন, দেন আপনি করবেন V1S, এটা আপনি V1 প্রাইম না দিয়ে V3S3 করেন। V3S3 is equal to V4S4। এটা রিয়াকশনের আগে, এটা রিয়াকশনের পরে, ঠান্ডা মাথায় বুঝেন। S4 ইকুয়াল টু আসবে V3, এই যে মান আছে এই দুইটা, V3 এর মান হচ্ছে 600 ইন্টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 800। দেন এখান থেকে S4 এর মান আসবে আপনার মোস্ট প্রবাবলি কত আসে দেখেন তো, এটা মানটা কত আসে দেখেন তো, আসবে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এরকম টাইপের আসে। 8 দিয়ে কাটলে 100, হ্যাঁ 6, ঠিক আছে, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন আপনি এই জায়গা থেকে এর জন্য এটা বের করে নেন, এর জন্য আপনি বের করে নেন হচ্ছে এটা, যেহেতু এটা পাইলেন, তার মানে বেরিয়াম সালফেট কি আপনি ভাঙেন, BaSO4 বেরিয়াম সালফেট। দেখেন বেরিয়াম সালফেট কি, এখানে বুঝতে পারবেন বেরিয়াম সালফেট কি আমার স্বল্প দ্রবণীয় লবণ। এই দেখেন সালফেট SO4 কই, SO4 এই দেখেন এখানে বুঝতে পারবেন, এই যে SO4 এগুলো একদম দ্রবণীয়, অদ্রবণীয় যে সালফেট, বেরিয়াম সালফেট, ঠিক আছে? এই লবণগুলা বা অল্প পরিমাণে যে লবণগুলা স্বল্প দ্রবণীয়, সালফেট বেশিরভাগ লবণগুলাই হচ্ছে অদ্রবণীয়, এগুলো একদম অদ্রবণীয়, ঠিক আছে? আর এগুলো স্বল্প দ্রবণীয়, বাকিগুলাই হচ্ছে আমার ইয়ে। তো এখন দেখেন এই যে সালফেট লবণটা কি হে আহে না কেন, আমি কিন্তু আপনাকে প্রত্যেকটার এভিডেন্স দেখাবো, এভিডেন্স ছাড়া কিন্তু পড়াবো না, আপনাকে বুঝতে হবে এভিডেন্স ছাড়া আমি পড়াবো না। আসে না কেন দেখেন, তাহলে দেখেন BaSO4 তার মানে আমার আসলে Ba2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, তার মানে আপনি এখানে দুইটার ঘনমাত্রাই পেয়ে গেছেন, এটার S4 পাইছেন, এটার S2 পাইছেন, তার মানে KSP আপনি ইজিলি লিখতে পারবেন, যেহেতু এটা কোনো কিছুই নাই, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তার মানে আমার এখানে আসবে 6 ইন্টু 10 টু দি পাওয়ার কত, মাইনাস 6, ভালো করে বুঝবেন, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক আছে? 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, যেহেতু সরি KSP তো না, এটা KIP, আমি ভুল লিখলাম, আপনি একটু বললেন না কেন আপনারা, KIP, ঠিক আছে? KIP হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক আছে? এইখানে দেখেন এখন SP দেয়া আছে মাইনাস 10, IP দেয়া আছে এটা, তাহলে KIP বড় না? KIP বড় কার থেকে? KSP এর থেকে।
তাহলে এটা অবশ্যই অদক্ষেপ পড়বে। ক্লিয়ার? বুঝেন? আবার কথাগুলো বুঝবেন কিন্তু। এই সবাই ক্লিয়ার হয়েছে? দেখেন তাড়াতাড়ি দেখেন ম্যাথটা। একই নিয়ম একই জায়গায়, একই জায়গায় আপনাকে এটা করতে হবে। অবশ্যই অবশ্যই আপনাকে একই নিয়মে করতে হবে এটা। একই নিয়মে যদি আপনি না করতে চান তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। ঠিক আছে? একই নিয়মে করতে হবে আপনাকে। একই নিয়মে করতে হবে। বারবার একটা কথাই বলি, একই নিয়মে যদি ম্যাথ করতে চান তাহলে আমার কাছেই করতে হবে। আপনি কোথাও করতে পারবেন না। আপনি আর কোথাও করতে পারবেন না। আপনার পড়ার কোনো অপশনই নাই। এই তাহমি তাহানাফ, ওকে, চলে আসেন। দ্রাব্যতা রিলেটেড আরো অনেক কিছুই ম্যাথ করবো আমরা। চলে আসি, একটা অন্য টাইপের ম্যাথ করি, একদম ভিন্ন টাইপ, একদম ভিন্ন টাইপের ম্যাথ করবে। চলে আসেন, কোন দ্রবণে লেখেন লেখেন কোন দ্রবণে কপার 2+ এবং নিকেল 2+ উভয় আয়নের ঘনমাত্রা, উভয় আয়নের ঘনমাত্রা উভয় আয়নের ঘনমাত্রা 2.5 × 10⁻³ m। তারপর লেখেন H2S এর সম্পৃক্ত দ্রবণে H3O+ আয়নের ঘনমাত্রা। এগুলা পাগলের ম্যাথ আর কি, পাগল যারা আছে তারা ইয়ে করে আর কি। আয়নের ঘনমাত্রা কত হলে কেবলমাত্র দ্রবণের কপার 2+, লেখেন কেবলমাত্র দ্রবণের, আচ্ছা এখানে 2.5 × 10⁻³ এই যে এখানে বোঝা যাচ্ছে না, এটা 2.5, হ্যাঁ ওই যে লিখে দিচ্ছি সাইডে, দেখো 2.5 লিখে দিচ্ছি। কপার 2+ আয়ন CuS হিসেবে অদক্ষিপ্ত হবে। তবে নিকেল 2+ আয়ন দ্রবীভূত থেকে যাবে। যেই জায়গায় নিকেল সালফাইডের KSP is equal to 3 × 10⁻21 H2S এর KSP, H2S এর KSP is equal to 1 × 10⁻22। খুব জঘন্য টাইপের একটা কোশ্চেন, জঘন্য টাইপের একটা কোশ্চেন করাচ্ছি। দেখেন দেখেন এখানে বলছে কোন দ্রবণে কপার 2+ এবং নিকেল 2+ উভয় আয়নের ঘনমাত্রা দেয়া আছে। ঠিক আছে, উভয় আয়নের ঘনমাত্রা দেয়া আছে। H2S সম্পৃক্ত দ্রবণে H2 আয়নের ঘনমাত্রা কত হলে কেবলমাত্র কপার 2+ আয়ন CuS হিসেবে অদক্ষিপ্ত হবে। আজব একটা কোশ্চেন, আজব একটা কোশ্চেন, দেখি আজব কোশ্চেনে সলভ করা যায় কিনা। দেখো এই দ্রবণ থেকে ভালো করে বুঝবা, শুধুমাত্র কি থাকে, দ্রবণ থেকে কপার 2+ আয়ন অদক্ষিপ্ত হয়, তাই তো এটাই বলছে অদক্ষিপ্ত হবে, এটা অদক্ষিপ্ত হবে, CuS হিসেবে অদক্ষিপ্ত হবে, এটা হচ্ছে অদক্ষিপ্ত হবে। এইটুকু ক্লিয়ার কিনা? এই একটু সবাই বুঝো, এটা কিন্তু অনেক ট্রিকি কোশ্চেন, অদক্ষেপ পড়বে এটা। ঠিক আছে, এটা অদক্ষেপ পড়বে না, এটা অদক্ষেপ পড়বে, জাস্ট এটা অদক্ষেপ পড়বে, খুবই ভালো। এখন দেখেন
কিন্তু দ্রবণে নিকেল সালফাইড অধক্ষিপ্ত হয় না, কিন্তু এটা অধক্ষিপ্ত হবে না, অধক্ষিপ্ত হবে না, এটা অধক্ষিপ্ত হবে না, এইটুকুই বলা আছে কোশ্চিনে। তার মানে আপনি বোঝার চেষ্টা করেন, এই যে এইটা যেহেতু অধক্ষিপ্ত হবে না, তার মানে এই যে নিকেল সালফাইড, এই নিকেল সালফাইডের যে কেএসপি থাকে, কেএসপিটা, এই কেএসপিটা অবশ্যই এর কে আইপি থেকে বড়, তাই কিনা? তাই কিনা? ঠান্ডা মাথায় বুঝেন, তাই কিনা? কে আইপি থেকে বড়, এটা তো অধক্ষিপ্ত হচ্ছে না। দেখেন খুবই ট্রিকি কোশ্চেন, কে আইপি থেকে অধক্ষিপ্ত হচ্ছে না। এই কথা বলেন, কথা না বললে আমি পড়াইতে পারবো না, রিয়েলি সরি, কথা না বললে আমি পড়াইতে পারবো না। দেখেন তাহলে এখানে কে আইপি থেকে অধক্ষিপ্ত হচ্ছে, কে আইপি মানেটা কি? কে আইপি মানেটা কি? এই নিকেল সালফাইডকে যখন আপনি ভাঙবেন, তার মানে নিকেল 2 প্লাস আর হচ্ছে প্লাস সালফাইড 2 মাইনাস, এটাই তো হয়। তার মানে কেএসপি আমার দেয়া এখানকার নিকেল সালফাইডের, তার মানে দেখেন নিকেল সালফাইডের কেএসপি কত দেয়া আমার, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 গ্রেটার দেন আপনার নিকেল 2 প্লাস এর ঘনমাত্রা, এটাই তো আমার কে আইপি বের করে, আর সালফাইড 2 মাইনাস এর, এটাই তো আমার কে আইপি, তাই না? বুঝেন কিন্তু প্রশ্নটা খুবই ট্রিকি, খুবই ট্রিকি কোশ্চেন। এটাই আমার ঘনমাত্রা। এরপরে আসেন, ঘনমাত্রা আমার দেয়া, এখন চলে আসেন, তার মানে এখানে আবার বলছে নিকেল 2 প্লাস এর ঘনমাত্রা আমার দেয়া, নিকেল 2 প্লাস এর ঘনমাত্রা দেয়া, তার মানে আমি সালফাইডের ঘনমাত্রা বের করে নিতে পারবো। তাহলে দেখেন নিকেল 2 প্লাস এর ঘনমাত্রা আমার দেয়া, তাহলে বুঝার চেষ্টা করেন, তাহলে এই নিকেল 2 প্লাস এর ঘনমাত্রা দিয়ে এটাকে যদি ভাগ করি, তাহলে আমরা সালফাইড 2 মাইনাস এর ঘনমাত্রাটা পেয়ে যাচ্ছি। সালফাইড 2 মাইনাস এর ঘনমাত্রা ইকুয়াল টু আসবে 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18। এইটুকু বুঝছেন কিনা বলেন, এইটুকু বুঝছেন কিনা বলেন? আচ্ছা, এখন প্রশ্নে আসি। বলছে H2S সম্পৃক্ত দ্রবণে, ঠান্ডা মাথায় বুঝেন, এটা কিন্তু খুবই মজার কোশ্চেন। H2S সম্পৃক্ত দ্রবণে H3O প্লাস আয়নের ঘনমাত্রা কত হলে কেবলমাত্র কপার এটা। এখন আসি, H2S সম্পৃক্ত দ্রবণে H3O প্লাস আয়নের ঘনমাত্রা কত হলে আমার এই আয়নের ঘনমাত্রাটা আমার বের করতে হবে, এই আয়নের ঘনমাত্রাটা আমার বের করতে হবে। আবার দেখেন সালফাইড আয়নের ঘনমাত্রা আমি পাইছি এইটা, যদি এইটাকে অতিক্রম করে, ভালো করে বুঝবেন, দ্রবণে H2S আছে না, এই H2S সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রাটা যদি এর ঘনমাত্রাটাকে অতিক্রম করে, তাহলেই শুধুমাত্র অধক্ষেপ পড়বে। আমি কি কথা বুঝাইতে পারছি? আমি কথা বুঝাইতে পারছি? কথা মনে হয় বুঝাইতে পারি নাই। দেখেন আমি আরেকটু বোঝাই, এখানে একটু ঠান্ডা মাথায় দেখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট এবং লজিক্যাল কোশ্চেন একটা। চলে আসি, এখন ওইটা বাদ দেন, এখন আসি H2S যে আমি এখানে বলছে H2S সম্পৃক্ত দ্রবণে এত এর, তাহলে H2S এ আসি। দেখেন প্রশ্নটা পড়েন এবং আপনি বুঝেন, H2S সম্পৃক্ত দ্রবণে আপনি H3O প্লাস কে মিশাইছেন, এই আয়নের ঘনমাত্রা, এর ঘনমাত্রা কত হইলে আমার কপার আয়নের কপার সালফাইড হিসেবে পদক্ষেপ পড়বে। তাহলে এখন চলে আসি, এই দ্রবণে দেখা যায় S2 মাইনাস, এই দুইটা যখন আপনি দ্রবীভূত করবেন তখন আপনার অবশ্যই S2 মাইনাস আপনার উৎপন্ন হবে, ঠিক আছে? S2 মাইনাস অবশ্যই আপনার ইয়ে হবে। দেখেন S2 মাইনাস অবশ্যই আমার উৎপন্ন হবে এখানে। সম্পৃক্ত দ্রবণ মানে কি, H2O প্লাস H2S, এটা মেইনলি এরকম হয়, H2S প্লাস হচ্ছে H2O, যদি এটা স্বল্প দ্রবণীয় লবণ, এখান থেকে আসবে হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস প্লাস হচ্ছে S মাইনাস S2 মাইনাস, এটা আসবে, এটা আসবে, ভালো করে বুঝেন, ভালো করে বুঝবেন।
এটুকু কি বোঝা গেছে আপনার? দেখেন, না বুঝলে কিন্তু বলতে হবে, হ্যাঁ, না বুঝলে বলতে হবে। এখন দেখেন, এই জায়গা থেকে কিন্তু মেইনলি যখন আপনি এই রিঅ্যাকশনটা করবেন, এটার প্রোডাক্ট হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটার প্রোডাক্ট কিন্তু হবে কি? সালফিউরিক অ্যাসিড। বাট আমার এখানে উৎপন্ন হয়েছে এত আয়নের ঘনমাত্রা, এই যে এত আয়ন, এটা দ্রবণের ঘনমাত্রা, এত আয়নের ঘনমাত্রা, এখানে তো এস মাইনাস আকারে আছে। ভালো করে বুঝেন এই জায়গাটা, ঠিক আছে? এখন দেখেন, H2S যখন আমি পানিতে বিয়োজিত করছি, এই পানিতে বিয়োজিত করছি, তখন আমার H3O প্লাস আর H2 এইটা হয়েছে, এখানে 2 দিবেন, এইটার মোটামুটি এটা হয়ে গেছে, ঠিক আছে? এখন বোঝার চেষ্টা করেন, আমার এই যে আয়নের ঘনমাত্রা কত হইলে আমার কপার আয়ন, দেখেন কপার আয়ন এত হিসেবে অবক্ষিপ্ত হবে। খুবই একটা ট্রিকি কোশ্চেন, ঠিক আছে? এখন চলে আসেন, এখন আমি যদি KSP বের করি এই H2E এর জন্য, তাহলে কি আসবে? H3O প্লাস হোল স্কয়ার ইন্টু হচ্ছে S2 মাইনাস, এটা আমার KSP বের হবে, ঠিক আছে? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখান থেকে আমি কেএসপি তো আমি বের করতে পারবো না, এটা তো কেএসপি আমার এখানে কেএসপি তো বলাও নাই। ও, H2S এর কেএসপি বলা আছে, এই যে এটার কেএসপি মানে বলা আছে, তাই না? 1 × 10⁻²২, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটার কেএসপি আমার বলা আছে। তার মানে কেএসপি আপনি ইকুয়াল টু করতে পারেন 1 × 10⁻²২। এখান থেকে আপনি সালফাইড আয়নের ঘনমাত্রা তো আমার এখানে অলরেডি বের হয়ে গেছে, এখানে অলরেডি বের হয়ে গেছে আমার সালফাইড আয়নের ঘনমাত্রা। তার মানে এটা বাদ দিয়ে ভাগ করেন 1.2 × 10⁻18 ইকুয়াল টু আমার আসবে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং স্কয়ার। দেন আপনি এখান থেকে এই হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটা বের করেন, এই হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটা বের করেন, রুট করে বের করেন। কিরে ওমা, 4জন, 2জন হয়ে গেল। দেখেন, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটা বের করেন, এটা রুট করলে অ্যান্সার আসবে হচ্ছে 9.57 ইন্টু 10⁻³ মোল পার লিটার। এই যে যদি হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটাকে এর মান অতিক্রম করলে H2S এ অবক্ষিপ্ত হবে। হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা যদি এই মানটাকে অতিক্রম করে, এই মানকে অতিক্রম করলে, আপনার একমাত্র কপার সালফাইড অবক্ষেপ। আপনি কি বুঝতে পারছেন জিনিসটা? খুবই মজার জিনিসটা, খুব মজার জিনিস, বাড়িটা বুঝতে হবে। এটা খুবই মজার জিনিস, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এটা? দেখেন, এটা কিন্তু খুব মজার মজার ম্যাথ ছিল, একটা খুবই মজার ম্যাথ ছিল। তাহলে এটা যদি হয়ে থাকে খুবই ভালো কথা। পরের ম্যাথে চলে আসেন, আজকে ম্যাথই করবো আমরা। ম্যাথ চলে আসেন, দুইটা পাত্র, এটা একটা কোশ্চেন, এটা পারবেন, এটা আমি বাড়ির কাজ দিব। 25°C তাপমাত্রা, 10 ml, আর হচ্ছে 4.5 ইন্টু 10⁻³ m ঘনমাত্রার PbNO3 টু, আর এখানে 0.1 m Ki। এটা মিশাইছো, খুবই ভালো কথা। এই Ki এর যদি আমি 1 ml যোগ করি, 1 ml অ্যাড করি, এখানে বলা হয়েছে PbI2 এর KSP দেওয়া আছে 1.4 ইন্টু 10⁻⁸। তার মানে এটা অদক্ষে পড়বে কিনা। এই ওই আয়নিক ল্যাটিস এনার্জি যে আগের যে ব্যাখ্যাটা ছিল ওটা কেটে দিবা, নির্ভরশীলতাটা কেটে দিবা, নির্ভরশীলতাটা পুরোটাই কেটে দিবা, কেটে দিয়ে এটা লিখবা পড়বে, এটা এইচডব্লিউ।
এটা SW করবেন। আরেকটা কোশ্চেন দেই, আপনি এটাও দেখবেন, এটাও সেম কোশ্চেন। এগুলা সেম কোশ্চেন, এগুলো বাসায় করবেন। হ্যাঁ, এটাও 25°C তাপমাত্রায় 1.5 into 10⁻³ m CaCl2 আর এখানে H3PO4 যদি আপনি অ্যাড করেন তাহলে দেখা যায় যে ফোটায় ফোটায় অ্যাড করলে আমি যদি বলি PO4 3- আয়নের ঘনমাত্রা কত হলে Ca3PO4 এর পদক্ষেপ করবে। দেখেন এগুলা কিন্তু সব করতে হবে আলোচনা। এখানে KSP দুইটা, এটা দেয়া আছে 1.3 জাস্ট ঘনমাত্রাটা বের করে নেবেন, রিঅ্যাকশন করে ঘনমাত্রাটা বের করে নেবেন। কথা বুঝতে পারছেন? দেখেন এই জিনিসটা করবেন। একটু দাঁড়ান, আরো কিছু ম্যাথ করাবো। পিএইচ রিলেটেড ম্যাথ মনে হয় আমি করাইছিলাম, পিএইচ রিলেটেড ম্যাথ মনে হয় করাইছিলাম। একটু বুঝবেন। হ্যাঁ, পিএইচ রিলেটেড ম্যাথ গুলা মনে হয় করাইছিলাম, একটু দেখবেন, ঠান্ডা মাথায় বুঝবেন। দেখেন পিএইচ রিলেটেড ম্যাথে আপনি মনে রাখবেন যে কয়েক টাইপের ম্যাথ হয়, ঠিক আছে? পিএইচ রিলেটেড ম্যাথ গুলোর মধ্যে আমি আরেকটা ম্যাথ করাই, একটা কোশ্চেন লিখি। লেখেন যে 25°C তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গুণফল 2 into 10⁻32 জলীয় দ্রবণে 20% বিয়োজিত হলে দ্রবণের পিএইচ কত? এরকম একটা ম্যাথ আসলো। সাপোজ কি করবেন, ফার্স্টে দেখেন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আমার কেএসপি দেয়া আছে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ওই আয়নের ঘনমাত্রাটা বের করে নেন। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মানে কত? ও 3 হবে, অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 OH মাইনাস। এখানে কিন্তু এটা 3 মোল আছে, ভালো করে বুঝবেন, এখানে আমার 3 মোল আছে। তার মানে এই জায়গা থেকে আপনি কেএসপি দেয়া আছে, তার মানে আমার এটা আসবে 4 তো না 27, এটা আসবে হচ্ছে s ইনটু হচ্ছে 3s কিউব, তার মানে আসবে আপনার 27s⁴ ইকুয়াল টু কেএসপি। এটা এখান থেকে আসবে। দেন এখান থেকে আপনি কেএসপি এর মানটা বের করেন, s ইকুয়াল টু আপনি পাচ্ছেন, এখান থেকে পুরোটা মানটা কাটাকাটি করে যেটা করবেন, এখান থেকে s এর মানটা পাবেন আপনি কত পাবেন বলেন তো? s এর মানটা পাবেন আপনি 2.608 ইন্টু 10⁻⁸। এটা আপনি s এর মানটা পাইলেন, ঠান্ডা মাথায় বুঝেন, এটা আপনি s এর মানটা পাইলেন, এখান থেকে s এর মানটা পাইলেন। আচ্ছা, এইখানে বলছে 20% বিয়োজিত হয়েছে, 20% বিয়োজিত হয়েছে, তার মানে দেখেন 20% বিয়োজিত হয়েছে মানে কি? অ্যালুমিনিয়াম 3+ আর 3 OH মাইনাস,
তার মানে এর হইছে 0.2% বিয়োজিত হয়েছে, মানে 0.2 বিয়োজিত হয়েছে। 20% মানে কত, 100 দিয়ে ভাগ, তাহলে 0.2 বিয়োজিত হয়েছে, তাহলে এরও 0.2 হয়েছে, 0.2 হয়েছে, বাট এখানে কত আছে, 3 আছে, তাহলে 3 ইন্টু 0.2 বিয়োজিত হয়েছে। তার মানে এইটা বিয়োজিত হয়েছে, তার মানে এইটা বিয়োজিত হয়েছে, এবং এর ঘনমাত্রা আছে এস, এরও ঘনমাত্রা আছে এস। ঠান্ডা মাথায় বুঝেন, এত এস, তার মানে 100% বিয়োজিত হয় না, 100% বিয়োজিত হলে এখানে 1 থাকতো, এটা 20% বিয়োজিত হয়েছে, তার মানে 0.2 এস। তার মানে এর ঘনমাত্রাটা আসবে 0.6 এস। তার মানে এর যে ঘনমাত্রাটা, অতএব 20% বিয়োজিত OH এর ঘনমাত্রা বা দ্রাব্যতা যেটাই বলেন না কেন, 0.6 ইন্টু AS এর মান 2.608 ইন্টু 10⁻⁸। এইটুকু বোঝা গেছে? এইটুকু কি বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে এইটুকু? দেখেন এইটুকু ক্লিয়ার না হলে কিন্তু আমাকে জানাবেন। এইটুকু ক্লিয়ার হয়েছে? তার মানে এখানে মান আসবে হচ্ছে 1.565 ইন্টু 10⁻⁸, এটা আসবে। ঠিক আছে, এইটা আসবে। এখন দেখেন, এইটা হচ্ছে আমার বিয়োজিত OH এর ঘনমাত্রা, এইটা হচ্ছে আমার বিয়োজিত OH এর ঘনমাত্রা। তাহলে এইটা কি বলছে, জলীয় দ্রবণে, ভালো করে বুঝবেন, এটা কি বলছে, জলীয় দ্রবণে। তার মানে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জলীয় অবস্থায় আছে, তার মানে এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের মধ্যে কি আছে, পানিও আছে, পানিও আছে। এই পানির মধ্যে ভালো করে বুঝবেন, এই পানির মধ্যে H+ এবং OH আয়নের ঘনমাত্রা, H+ এবং OH আয়নের ঘনমাত্রা হচ্ছে আপনার 1 ইন্টু 10⁻⁷। এইটা হচ্ছে আমার পানির মধ্যে। এখন OH আয়ন তো এখানেও আছে, আমার OH আয়ন এখানেও আছে, ভালো করে বুঝেন। তার মানে পানির OH আয়নটা যদি আপনি বাদ দিয়ে ম্যাথ করেন তাহলে কিন্তু আপনার ম্যাথটা হবে না, এটা জলীয় দ্রবণে বলে দিছে। পানির ম্যাথটা যদি আপনি বাদ দিয়ে করেন তাহলে আপনার হবে না এখানে। তার মানে এখানে মোট OH এর পরিমাণ, ভালো করে বুঝেন, লেখেন মোট OH এর ঘনমাত্রা ওই দ্রবণে, একটা হচ্ছে এই দেখেন, একটা হচ্ছে আমার এই যে 20% বিয়োজিত OH এর ঘনমাত্রা, আর একটা হচ্ছে পানির ঘনমাত্রা। তার মানে মোট OH এর ঘনমাত্রা আসবে হচ্ছে আপনার, খুবই ভালো করে বুঝবেন, এটা কিন্তু না হইলে 1.565 ইন্টু 10⁻⁸ প্লাস 10⁻⁷, এটা মোট OH এর ঘনমাত্রা। এইটা হচ্ছে 1 ইন্টু 10⁻⁷ পানির জলীয় দ্রবণে যে OH আয়নের ঘনমাত্রা সেটা, আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আয়নের যে 20% জলীয় দ্রবণে যেটা, সেটা হচ্ছে এটা। তার মানে আপনার টোটালটা আসতেছে এটা, তার মানে টোটাল মান হবে আপনার 1.156 ইন্টু 10⁻⁷। 5 কোথায় আসবে? না, তুমি ক্যালকুলেশন ভুল করছো মনে হচ্ছে ভাইয়া। s ইকুয়াল টু 5 10⁻⁹, না না না, এটা তো এইটা আসার কথা, এটা বইয়ে দেয়া আছে, আমি এটা বই থেকে করলাম, এটা এই যে এটা s এর মানটা দেখি ক্যালকুলেটর দিয়ে করি, ওয়েট দেখে নেই। এই করো তো, তোমরা করো তো, ঠিক আছে কিনা দেখো তো। এটা বইয়ে যা মান দিয়েছে আমি ওটাই করছি। s⁴ করছো, কিউব রুট s⁴ করছো, 4⁴ রুট করছো, 4 রুট করছো, দেখো আগে 2 পয়েন্ট, একটু দেখো আমি করে নেই। 2 ইন্টু 10⁻⁻32 answer divided by 27 answer 4 root। আমার পে আরেক আসে, আমার তো আরেক আসে 1.88 ইন্টু 10⁻⁻16 আসতেছে। আচ্ছা একটু দাঁড়াও, এখানে একটু অন্যভাবে করি। এটার কেএসপি তো এইভাবে না বের করলেই হয়, এটার কেএসপি এইভাবে বের করবো না আমরা, ওয়েট
এটা মানটা ঠিক আছে, দেখো এটা কেএসপি এইভাবে বের করতে হবে, এটা তো আমি ভুল করছি, এইখান থেকে কেএসপিটা বের করতে হবে, এটা 20% বিয়োজিত কেএসপি বের করতে হবে, এইটার কেএসপিটা বের করতে হবে। তার মানে এটা কেএসপি আসবে 0.2s ইন্টু হচ্ছে 0.6s কিউব, এরকম আসবে। এটা কেএসপি এরকম আসবে, এইটার কেএসপি এরকম আসবে, 3 দিয়ে আসবে না, সরি, এটা আমারই ভুল হয়েছে। দেখেন এইখানে আসবে, আমি তাই তো বলি এখানকার কেএসপি ওখানে মিলে না কেন। এখান থেকে এসটা বের করো, এখান থেকে এসটা বের করলে ওইটাই আসবে, দেখো এখান থেকে এসটা বের করো, 2.608 ইন্টু 10⁻⁸ এটা দেখো, কারণ দেখো এটা তো 3 মোল, এটা তো আমার বিয়োজিত হয়েছে, এটা আমি 3 মোল যদি করি তাহলে এটা 3 মোলে বিয়োজিত হয়েছে, তাহলে কেএসপি তো আমার 20% এর কেএসপিটা আসলো না। এটা দেখো, এটা তো তোমাদের বোঝা উচিত ছিল, এটা তো 20% কেএসপিটা আসলো না। আমি 20% এর কেএসপি বের করবো, এই যে কেএসপিটা আসবে এই কেএসপিটা কিন্তু এটা হচ্ছে আমার 20% এর কেএসপি। আর ওই যে আমি যেটা করছিলাম ওইটা 30%, 100% এর কেএসপি, যেটা আমি 27s⁴ করছি, ওইটা হচ্ছে আমার 100% এর কেএসপি, এটা হচ্ছে আমার 100% এর কেএসপি, বাট আমার তো এখানে আসবে হচ্ছে 20% এর কেএসপি, 20% এর কেএসপি আসবে এইভাবে, বুঝছো এবার? এবার বুঝছো? এবার বুঝছো তোমরা? একটু বুঝো, এটা এটা বুঝতে হবে। হ্যাঁ, এইবার হবে, এইবার হয়েছে, কারণ এইটা তো দেখেন এইটা তো 100% এর কেএসপি, আপনাদের তো এইটুকু বোঝাচ্ছে যে ভাই এটা ভুল করছেন, এটা 100% এর কেএসপি, এটা তো আমার 20% এর কেএসপি বের করতে হবে, 20% এর কেএসপি বের না করলে হবে না, ঠিক আছে? 20% এর কেএসপি বের করবেন, 100% এর কেএসপি হচ্ছে আমার এইটা, আর 20% এর কেএসপি এইটা, কারণ এখানে তো বলা আছে 20% বিয়োজিত হলে, জুলে তখন 20% বিয়োজিত হয়েছে। ওকে, ডান। তাহলে দেখেন এখানে ওএইচ এর ঘনমাত্রা আমার আসছে এইটা, তার মানে আমার পিওএইচ ইকুয়াল টু কত আসবে? পিওএইচ ওএইচ মাইনাস এর ঘনমাত্রা, তাহলে মাইনাস লগ অফ, এটা দেখেন পিওএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, তার মানে আসবে হচ্ছে পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ 1.156 ইন্টু 10⁻⁷। এইখান থেকে পিওএইচ আসবে হচ্ছে 6.93, এটা পিওএইচ। আর আপনি কি জানেন? পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু কত? 14। অতএব পিএইচ ইকুয়াল টু, দেখেন পিওএইচটা বাদ দেন, চলে আসবে পিএইচ ইজ ইকুয়াল টু 7.06। দ্যাটস ইট, দ্যাটস দ্য অ্যান্সার। আচ্ছা, আমি এটার একটা ম্যাথ তোমাকে দিয়ে দেই, কোশ্চিনটা দেখো, এটা এইচডব্লিউ করবেন, 25°C তাপমাত্রায়, এটা এইচডব্লিউ, FeOH3 এর দ্রাব্যতা গুণফল 4 ইন্টু 10⁻⁻38 জলীয় দ্রবণে 50% বিয়োজিত হলে পিএইচ কত? এটা করবেন, হ্যাঁ। জলীয় দ্রবণে পিএইচ কত? এটা করতে পারবেন না? এটা করতে পারবেন? একটু দাঁড়ান, আমি একটা বই নিয়ে আসি, আর একটা ম্যাথ করাবো, আরেকটা, এটা করতে পারবেন কিনা একটু করেন, ট্রাই করেন। এখানে টক ইংলিশ।
একটু দাঁড়ান, ওইটা কই গেল? ওকে, পারবেন তাহলে। দেখেন, আমি আপনাদেরকে অনেক টাইপের ম্যাথ করাচ্ছি, বুঝছেন, এই জন্য একটু লেট হচ্ছে। আমি আরেকটা বই নিয়ে আসছি, একটু দাঁড়ান। আর একটা জিনিস করাবো, আমাদের মোটামুটি শেষ, আমরা কালকে ইয়ে করব। আচ্ছা, আমরা বাকি ম্যাথ গুলা ইয়েতে করব। আচ্ছা, আমরা বাকি ম্যাথ গুলা সিকিউ সলভের জন্য সময় করব। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত আমাদের শেষ। কালকে আয়ন শনাক্তকরণ পড়াবো। হ্যাঁ, কালকে আয়ন শনাক্তকরণ পড়াবো, সবাই একটু থাকবেন। এটা আমি পিডিএফ দিয়ে পড়াবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আয়ন শনাক্তকরণ খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আয়ন শনাক্তকরণ পড়াবো, এরপরে কেলাসনটা পড়াবো, আমাদের কেলাসনের লাস্ট টপিক। হ্যাঁ, আয়ন শনাক্তকরণ এবং কেলাসন, এই দুইটা জিনিস আমি পড়াবো। দুইটা জিনিস কালকেই শেষ করবো আশা করি। কালকে হয়তো সাদাকাল্লাহুল আলিউল আজিম হতেও পারে এই চ্যাপ্টারটা, কালকে হলেও হতে পারে। হ্যাঁ, গুণগত রসায়নের এইটুকুই আমাদের পড়ালেখা। আমাদের আর আপাতত হয়তো বা লাগবে না ইনশাল্লাহ। আপনারা যারা যারা গাইড কিনেন নাই, গাইড কিনবেন। আমি কোশ্চিন সলভ করাবো এবং হচ্ছে এমসিকিউ সলভ করাবো। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ।